নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তসমিনা। তসমিনার সঙ্গে গুড মর্নিং কলকাতায় রয়েছে আমি স্বর্ণালী। আর স্বর্ণালী, আমরা শুরুতেই যে খবরে নজর রাখবো, সাগর দত্তের পর ন্যাশনাল মেডিকেল কলেজে ফের জুনিয়র চিকিৎসকদের উপর হামলার অভিযোগ উঠছে। একেবারে তসমিনা, এবং মদ্যপ অবস্থায় রোগী এবং পরিবারের হাতে আক্রান্ত জুনিয়র চিকিৎসকরা প্রাণী মারার হুমকি দেওয়ারও অভিযোগ সামনে এসেছে। সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। একদমই, এবং মদ্যপ অবস্থায় হাতে গভীর ক্ষত নিয়ে চিকিৎসার জন্য আসেন এবং রোগীকে অপারেশনের কথা বলতেই শুরু হয়ে যায় গন্ডগোল। অভিযোগ, ঘটনায় নিষ্ক্রিয় ছিল পুলিশ। জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে এই ঘটনায় পুলিশের ভূমিকা একদমই নিষ্ক্রিয় ছিল এবং ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, গত শুক্রবারে আমরা দেখেছি সাগর দত্ত মেডিকেল কলেজে, সেখানে যেমন জুনিয়র চিকিৎসকদের উপর হামলার অভিযোগ সামনে এসেছিল, আর এবার সাগর দত্ত হাসপাতালের পর মেডিকেল কলেজে সেখানেও কিন্তু জুনিয়র চিকিৎসকদের উপর হামলার অভিযোগ সামনে আসছে। এবং যে বিষয়টি আমরা দেখছি তসমিনা, তুমি জানো যে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে আরজিকর মামলার, এবং আরজিকর কাণ্ডের এই আবহে একের পর এক যে হাসপাতাল রয়েছে সেখানে জুনিয়র চিকিৎসকদের উপর যে হামলার অভিযোগ সামনে আসছে, সেখানে এই অভিযোগ কিন্তু আবারও নিরাপত্তার প্রশ্ন তুলে দিচ্ছে। একদমই, তুমি যেটা বলছো যে নিরাপত্তার প্রশ্ন কিন্তু এই মুহূর্তে একদম গুরুতর ভূমিকা পালন করছে বলতে গেলে। মানে নিরাপত্তার যে প্রশ্নটা, এটা কিন্তু তুলছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা বারবার তাদের যে বক্তব্যটা শুনেছিলাম যে নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, সাগর দত্তের পর এবার মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের উপর হামলার অভিযোগ এবং যে খবর সামনে আসছে, মদ্যপ রোগী ও পরিবারের হাতে আক্রান্ত জুনিয়র চিকিৎসকরা প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি অভিযোগ সামনে আছে? জুনিয়র চিকিৎসকরা এই বিষয়ে কি বলছে? এখনো পর্যন্ত কি খবর? দেখো, ঘটনাটি ঘটেছে ন্যাশনাল মেডিকেল কলেজে, পার্ক সার্কাসে, এবং যেটি বেনিয়াপুকুর থানার অন্তর্গত। সেখানে গতকাল সন্ধ্যায় একজন মদ্যপ রোগীর আত্মীয়, তারা কিন্তু হাসপাতালে ঢুকে জুনিয়র চিকিৎসকদের মারধর করেন বলে অভিযোগ, এবং তারপরে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। সঙ্গে সঙ্গে বেনিয়াপুকুর থানার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়, এবং এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধারাতে এফআইআর করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে আজ কিছুক্ষণের পরেই তারা একটা বৈঠকে বসবেন, তারা আগামী সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ রাজ্য জুড়ে যেভাবে কর্মবিরতির একটা হুঁশিয়ারি রাজ্য প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেয়া হচ্ছে, তাতে একটা নতুন সংযোজন হতে চলেছে। আরজিকরের পর সাগর দত্তে একটা ঘটনা ঘটেছিল, সাগর দত্তের পর ন্যাশনাল মেডিকেল কলেজের এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেই দিক থেকে আগামী কয়েকদিনের মধ্যেই আবারও চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বারবার রোগী মৃত্যুর বা শুরু করে বিভিন্ন জায়গায় বিনা চিকিৎসায় রোগী মৃত্যু, সেই সব অভিযোগকে সামনে রেখেই কিন্তু একাধিক জায়গাতে বিক্ষোভের মুখে জুনিয়র ডাক্তারেরা পড়ছেন, এবং জুনিয়র ডাক্তারেরা সবই কিন্তু রোগীর পরিবার এবং আত্মীয়দের ওপর চাপিয়ে দিচ্ছেন। কিন্তু সাগর দত্ত কলেজে যেটা হয়েছে, তার যে তদন্ত রিপোর্ট পেয়েছেন, তাতে কিন্তু জুনিয়র ডাক্তাররা যে সেখানে যে অ্যাটেন্ড করেছিলেন, সেখানে প্রায় 40 মিনিট দেরি হয়েছিল। তা নিয়েও কিন্তু পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। আমরা কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আরজিকরের পর এবার সাগর দত্ত কলেজের জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে কর্মবিরতি পালন করেন কিনা, সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের স্বর্ণালী। একেবারে, এবং শুধুমাত্র তাই নয়, সাগর দত্ত মেডিকেল কলেজের যে ঘটনা আমরা দেখেছিলাম গত সপ্তাহে, এবং তারপর এবার কিন্তু মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু জুনিয়র চিকিৎসকদের উপর হামলার এই ঘটনা এবং প্রাণী মারার হুমকি দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের, এমনটাই অভিযোগ সামনে এসেছে, এবং সেই ঘটনার তদন্তই শুরু করেছে এবার পুলিশ। সোমবার সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে সারা দেশ। কোনো সদর্থক ভূমিকা নেওয়া না হলে ফের পূর্ণ কর্মবিরতি, এমনটাই হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। সাগর দত্ত হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি জারি। আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার বিচার চেয়ে প্রতিবাদের আগুন এখনো জ্বলছে। এর মধ্যেই ফের আক্রান্ত চিকিৎসক।
রাজপথে ধর্নায় বসা জুনিয়র চিকিৎসকদের একগুচ্ছ দাবির মধ্যে অন্যতম দাবি ছিল হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা এবং থ্রেট কালচার বন্ধ করা। দীর্ঘ টানাপোড়েন শর্ত পাল্টা শর্তের পর কাজে ফিরেছেন জুনিয়র চিকিৎসকরা। তবে কর্মবিরতির জট কাটতে না কাটতেই ফের কর্মবিরতির ডাক। ফের কেন এই সিদ্ধান্ত? ঘটনার সূত্রপাত সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসক ও নার্সদের মারধরের ঘটনায়। ফের নিরাপত্তা প্রসঙ্গে কাঠগড়ায় রাজ্য সরকার। কার্যত রাজ্য সরকারকে চাপে রাখতেই 30শে সেপ্টেম্বর সোমবার বিকেল থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ডাক জুনিয়র চিকিৎসকদের। কি বলছেন তারা? সাগর দত্ত যে ঘটনা ঘটলো, যে বেড ভ্যাকেন্সি যদি ওনারা দেখতে পেতেন রোগীর পরিজন, তাহলে এত রাগ ওনারা হতো না। ওনারা বুঝতে পারতেন যে এখানে আইসিইউতে বেড নেই। সেইখানে গোটা রাগটা গিয়ে পড়লো আমাদের জুনিয়র ডাক্তার যে ফিমেলরা রইলেন সেখানে আমাদের শুনতে হলো যে আর একটা অভয়া করে দেবো। এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে। আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এর মাথা। এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে। রাজ্য প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল, সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগর দত্তের মতন ঘটনা যাতে না ঘটে, দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে, সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে। এবং আমার সহযোদ্ধা দেবাদা যেভাবে বললো যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে, সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখি। সাগর দত্ত মেডিকেল কলেজে ইতিমধ্যেই কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। এর আগে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। বিনা চিকিৎসায় অনেকের মৃত্যুর অভিযোগও ওঠে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে না আসতেই ফের কর্মবিরতির ডাক জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্ক বিতর্ক। কর্মবিরতিতে যাবেন তাহলে তারা তো সরাসরি রাজনীতিটাই করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাহলে কিন্তু ব্যবহারটাও সেই রকমই আশা করবে। সরকার চাইছে না যে একটা সুন্দর ব্যবস্থায় আসুক, আবার নর্মালসি ফিরে আসুক। এর জন্য পুরোপুরি সরকার দায়ী। এখানে দর্শকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার পুলিশ, ডাক্তার, ধর্ষক তিনজন একসঙ্গে জেলে আছে। সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে, যার দিকে তাকিয়ে গোটা দেশ। শুনানিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কি নথি পেশ করে তাও দেখতে চান জুনিয়র ডাক্তাররা। তারপর থেকেই কর্মবিরতি। এদিকে আরজিকর কাণ্ডের 52 দিন পার, বিচারের দাবিতে এখনো ফুঁসছে গোটা দেশ। কলকাতা টিভি। দুর্গাপূজার উৎসব নয়, দেবীপক্ষ সূচনার আগে শেষ রবিবার প্রতিবাদের উৎসব। আরজিকর কাণ্ডের 52 দিন পার, সোমবার অর্থাৎ আজ সুপ্রিম কোর্টে মামলার 4র্থ দিনের শুনানি। এবং তার আগেই ফের নির্যাতিতার বিচার চেয়ে পথে সাধারণ মানুষ, মশাল হাতে শহর জুড়ে মিছিল। সাগর দত্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও এই মশাল মিছিল করেন আপনাদের জানিয়ে রাখি। পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হয়, দেখতে পাচ্ছেন সেই ছবি। ব্যারাকপুর, শ্যামবাজার এবং আসানসোল অর্থাৎ প্রত্যেক জায়গায়, শহর থেকে জেলা, প্রত্যেক জায়গায় কিন্তু এই মশাল মিছিলের সাক্ষী থেকেছে বঙ্গবাসী। জেলায় জেলায়ও মোমবাতি মশাল মিছিল আমরা দেখেছি এবং এই মোমবাতি জ্বালিয়ে মিছিল করা হয় মূলত আরজিকর কাণ্ডের যে বিচার চেয়ে ফের প্রতিবাদ মিছিল আমরা দেখেছি। একেবারে আপনারা জানেন যে আজই কিন্তু সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে এবং তার আগেই শহর জুড়ে মশাল মিছিল দেখলো বাংলা। একদমই স্বর্ণালী, দুর্গাপূজার উৎসব নয়, দেবীপক্ষ সূচনার আগে শেষ রবিবার প্রতিবাদের উৎসব। অর্থাৎ গতকালই আমরা রাত্রে যে ছবি দেখেছি যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জ্বালিয়ে জেলা থেকে শুরু করে শহর কলকাতাতে মশাল মিছিল কিন্তু বের হয় এবং আরজিকর কাণ্ডের 52 দিন পার এবং আজই সুপ্রিম কোর্টে মামলার 4র্থ দিনের শুনানি, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। সোনালী, এই মুহূর্তে আমরা যে খবরে নজর রাখবো, নিউ টাউনে পড়ুয়ার রহস্য মৃত্যুতে এফআইআর দায়ের হলো বিধাননগর দক্ষিণ থানায়। এফআইআর দায়ের হয়েছে বিধাননগর দক্ষিণ থানায় এবং পরিবারের বিশ্ববিদ্যালয়ের যে কয়েকজন বন্ধুর বিরুদ্ধেই অভিযোগ সামনে এসেছে এবং শনিবারই সল্টলেকের যে সেচ আবাসনের নিচে উদ্ধার হয় পড়ুয়ার দেহ এবং সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তদন্ত চলছে। আপনাদের জানিয়ে রাখি এই যে কয়েকজন বন্ধুর বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছে এবং বিধাননগর দক্ষিণ থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। একদমই স্বর্ণালী, নিউ টাউনে পড়ুয়ার রহস্য মৃত্যুর খবর সামনে এসেছিল এবং তারপরেই এফআইআর দায়ের হলো বিধাননগর দক্ষিণ থানায় এবং পরিবারের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বন্ধুর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, ঠিক কি জানা যাচ্ছে?
নিউ টাউনের যে বেসরকারি ইউনিভার্সিটির যে ছাত্রের যে রহস্য মৃত্যু, কিন্তু এবারে পরিবারের তরফ থেকে কিন্তু খুনের অভিযোগ করা হলো। বিধাননগর দক্ষিণ থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই বন্ধুর ছাত্রের যে বন্ধু ছিল, যাদের সঙ্গে বচসা হয়েছিল চায়ের দোকানে এবং হাতাহাতি হয়েছিল, তারপরেই কিন্তু সল্লেখের শেষ ভবন যে দপ্তর, সেই দপ্তরের যে আবাসন আছে, সেই আবাসনের ছাদ থেকেই কিন্তু আত্মঘাতী হয় ওই ছাত্র। এরপরেই কিন্তু একটা র্যাগিং এর অভিযোগ হচ্ছে ইউনিভার্সিটির মধ্যে, যে র্যাগিং, সেই র্যাগিং এর কিন্তু অভিযোগ উঠে আসছে। তারপরেই কিন্তু পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ করা হয় বিধাননগর দক্ষিণ থানায়। এই পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। শাকিল, এই ঘটনায় এখনো পর্যন্ত কি কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে? একদমই, দেখো নিউ টাউনের যে বেসরকারি ইউনিভার্সিটি, এমএটি ইউনিভার্সিটি, সেখানকার ছাত্র এবং সেই ছাত্রের যে বন্ধু গৌরব দত্তর যে বন্ধু, তাদেরকে ইতিমধ্যে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই যে পরিবারের পক্ষ থেকে র্যাগিং এর অভিযোগ সামনে আসছে, সে প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য রয়েছে? দেখো, যে নিউ টাউনের যে এমএটি ইউনিভার্সিটির যে এখনো কলেজ কর্তৃপক্ষ তেমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইতিমধ্যেই কিন্তু বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং বিধাননগর দক্ষিণ থানার পুলিশ কিন্তু বেশ কয়েকবার নিউ টাউনের যে এমএটি ইউনিভার্সিটি, তার সামনে যেখানে চায়ের দোকান, যেখানে ঝামেলা হয়েছিল, সেখানে কিন্তু এসে জিজ্ঞাসাবাদ করছে চায়ের দোকান এবং আশেপাশে খোঁজ নিচ্ছে কি হয়েছিল না হয়েছিল, সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। আর তসমিনা, আর এবারে যে খবরের দিকে নজর রাখবো, কাকদ্বীপে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ইতিমধ্যেই একজন সিভিক ভলান্টিয়ার। এবং ধৃত সিভিক ভলেন্টিয়ার অমিতাভ বাড়ুই পাথর প্রতিমা থানার পুলিশের হাতেই গ্রেপ্তার হন ওই সিভিক ভলেন্টিয়ার। অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে কলেজ পড়ুয়াকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে স্বর্ণালী। একেবারেই তসমিনা, এবং এই ঘটনাতেই সিভিক ভলান্টিয়ারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার অভিযুক্তকে আমরা দেখতে পাচ্ছি যে পাথর প্রতিমা থানার পুলিশ তারা কিন্তু গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আপনাদের জানিয়ে রাখি, কাকদ্বীপের এই ঘটনা। কাকদ্বীপে এক একদমই স্বর্ণালী, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে। কাকদ্বীপে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজন সিভিক ভলেন্টিয়ারকে এবং ধৃত সিভিক ভলেন্টিয়ার অমিতাভ বাড়ুই পাথর প্রতিমা থানার পুলিশের হাতেই ওই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, এমনটাই কিন্তু খবর আসছে। এবং স্বর্ণালী, একই সঙ্গে যে খবর জানা যাচ্ছে, অনুষ্ঠান বাড়ি থেকে ওই কলেজ পড়ুয়া তিনি ফিরছিলেন এবং সেই সময় তাকে শ্লীলতাহানি করা হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং রবিবার অভিযুক্তকে কাকদ্বীপ আদালতে তোলা হয়। রবিবার সেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে কাকদ্বীপ আদালতে তোলা হয়। তো তসমিনা, একটা জিনিস আমরা কিন্তু বারংবার দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে ঘটনা, তার সঙ্গে এই সিভিক ভলান্টিয়ারদের যে তাদের যে জড়িত থাকার যে একটা বারংবার যে অভিযোগ তার সামনে আসছে। আর এবার একজন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে এবং সেই অভিযোগ করা হয়েছে একজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তারও করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মানুষ প্রধান। মানুষ, ঠিক কি অভিযোগ উঠছে ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এবং কোথা থেকে তাকে গ্রেফতার করলো পুলিশ? দেখো, তোমাদের দুজনকেই প্রথমে বলে রাখি, হচ্ছে গত শুক্রবার ওই যখন কলেজ ছাত্রী তার কলেজে যায়, তখন ওই যে কলেজ ছাত্রীকে যে একটি টোটো গাড়ি থেকে নেমে ওই সিভিক ভলেন্টিয়ার তার ফলো করে তাকে হচ্ছে শ্লীলতাহানি করে, তার এমনকি মোবাইল ছাড়িয়ে নেয়, এমনটি অভিযোগ করে ওই যে কলেজ ছাত্রী। তার পরিবার পাথর প্রতিমায় থানায় গত শুক্রবার একটি অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাথর প্রতিমা থানার পুলিশ গত শুক্রবার রাতেই যে ওই অভিযুক্তকে পাথর প্রতিমা এলাকা থেকে গ্রেপ্তার করে। গত শুক্রবার ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে রবিবার দিন কাকদ্বীপ মহকুমা আদালতে ওই অভিযুক্তকে পেশ করলে মহামান্য বিচারক ওই অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। ধন্যবাদ তোমাকে মানুষ। আমরা কথা বললাম প্রতিনিধি মানুষ প্রধানের সঙ্গে। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
দুদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজ জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন। গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেপাল থেকে জল ছাড়া হয়েছে, ফরাক্কায় ড্রেজিং করা হয় না, নিরাপদ জায়গায় সরানো হচ্ছে দুর্গতদের, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একদমই স্বর্ণালী, পাশাপাশি বাংলায় বন্যা পরিস্থিতির কেউ খোঁজ নেয়নি এমনটাই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। বন্যার জন্য কোনো টাকাও দেয়নি কেন্দ্রকে তোপ দেগে, এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ ডিভিসির জলে যেমন ভেসেছে, উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক টন। ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায়, গঙ্গায় ঢুকছে। এর ফলে একদিকে সংকোচ নদীর জল কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আক্রান্ত, আর অন্যদিকে নেপাল যে জলটা ছেড়েছে কোশি নদীর জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে। আমরা কাল রাত্রি 12টা থেকে এটা শুনতে পেয়ে রাত 12টায় পুলিশ মাইকিং করে সবাইকে সেফ প্লেসে নিয়ে গেছে। এবং বিহারেও জলটা হবে, বিহারেও খুবই বন্যার মতো পরিস্থিতি। নেপালের জলে বিহারও ভাসবে, বাংলাও ভাসবে। প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না, আজকে 20 বছর হয়ে গেছে। ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারতো, ড্রেজিং করলে 2-3 লাখ কিউসেক টন রাখতে পারতো, তাহলে মালদায়, সুতি, ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে। কিছুই করে না, পুরো উত্তরবঙ্গ ভাসছে। আমি সকালবেলায় চিফ সেক্রেটারিকে উত্তরবঙ্গে অলরেডি পাঠিয়ে দিয়েছি, কালকেও গৌতম দেবকে কাজলডোবায় পাঠিয়েছিলাম, যেটা বিদ্যুৎ হুকিং করতে গিয়ে মারা গেছেন, খুবই দুর্ভাগ্যজনক। আজকেও সিএসকে আমি বলেছি ওই এলাকার এমএলএ খগেশ্বর রায়কে নিয়ে স্পটে যেতে। তাছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে মুর্শিদাবাদকেও ইনক্লুড। মুখ্যমন্ত্রী তার দীর্ঘ 13 বছরের সার্বিক ব্যর্থতাকে আজকে কেন্দ্রের উপরে চাপিয়ে দিচ্ছেন। ডিভিসির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন, কখনো নেপালের বিরুদ্ধে কথা বলছেন। তার যে সচিব স্তরের অফিসাররা আছে তারা কি করছিলেন? কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের পরিবর্তে সংঘর্ষের রাস্তা বেছে নিয়েছেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন যখনই প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে তার পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রের কোনো নির্দিষ্ট জমি নেই, কেন্দ্রের কাজ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করা এবং এই প্রতিযোগিতামূলক যে ব্যবস্থা, কম্পিটিটিভ কোঅপারেটিভ ফেডারালিজমের কথা বলে আজকে দেশের প্রধানমন্ত্রী প্রতি ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের আর্থসামাজিক উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা। তিনি যাচ্ছেন বন্যা বিধ্বস্ত মানুষদের দেখতে, তার আগে তিনি নেপালকে আক্রমণ করে ফেললেন। এরপরে কোনোদিন বলবেন যে অমাবস্যা পূর্ণিমা সেটাও নরেন্দ্র মোদী নিয়ন্ত্রণ করছে। তো এটা তো সম্ভব নয়। দুদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাজলডোবায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু 4 জনের, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে বিধান মার্কেটের 6টি ক্ষতিগ্রস্ত দোকানকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্লাবনে ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমা নিয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাজলডোবায় বিদ্যুতের ব্যাপারে না জানার ফলে, অজানা মানে সঠিক বিদ্যুৎ সম্বন্ধে তাদের ধারণা ছিল না, ফলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন 4 জন। তাদের ফ্যামিলি থেকে 2 জন এসছেন। আমি সুফলা দাস 2 লাখ টাকার একটা চেক, হয়তো কিছুই না, জীবনের বিনিময়ে টাকা হয় না, কিন্তু পরিবারটাকে তো দেখতে হবে, কেউ নেই।
5 লাখ আছে ওটা, ওনার 5 লাখ আছে। আর অনিমেষ দাস 3 লাখ আছে। আমাদের শস্য বীমার একটা টাইম করা থাকে প্রতি বছর 31শে সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু যেহেতু লাস্ট উইক অফ সেপ্টেম্বর এই বন্যাটা আসছে, তাই ওটা আমরা এক্সটেনশন করে দিয়েছি এবছরের জন্য 31 অক্টোবর পর্যন্ত। বৃষ্টি যেই থেমে যাবে শস্য বীমার আন্ডারে টাকাটা টোটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয়, চাষিদের 1 পয়সাও দিতে হয় না। তারা চিন্তা করবেন না, শস্য হোক চাষের জমি হোক তার শস্য বীমা আপনি পাবেন। ঘটনাগুলো খুবই মর্মস্পর্শী, কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে যায়। বিধান মার্কেটে কালকে 6টা দোকান পুড়ে গেছে। আমি গৌতম দেবকে দায়িত্ব দিয়েছি 6টা দোকান তৈরি করে দিতে, এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে, যেহেতু এটা পুজোর সময় এভাবে পুড়ে গেছে, তাই গভর্নমেন্টের ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে 1 লক্ষ টাকা করে সেই 6টি দোকানকে দেওয়া হবে। আর যেগুলো অল্প হয়েছে সেটাকে 50,000 টাকা করে দেওয়া হবে পুজোর সময়, আর দোকানগুলো তৈরি করে দেওয়া হবে। যেহেতু পুজোর সময় দেখুন মানুষের তো রুজি রোজগার একটা থাকে, এটা ম্যাটার করে। সারা বছর ধরে তারা জিনিসপত্র গুছিয়ে আনে বিক্রি করার জন্য। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা, জল গ্রাস করেছে আইসিডিএস সেন্টারকেও কিন্তু জল গ্রাস করেছে এবং মিড ডে মিল পাচ্ছেন না খুদেরা। বেহাল অবস্থায় স্বরূপনগর প্রাথমিক বিদ্যালয় সহ হাই স্কুলগুলিও। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিস্তীর্ণ এলাকা এখনো পর্যন্ত জলবন্দী। একদিকে ইছামতি, যমুনা, পদ্মার জল, অন্যদিকে লাগাতার বৃষ্টিপাত। এই দুইয়ের জোড়া ফলায় নাজেহাল সাধারণ মানুষ। 10 দিন ধরে বন্ধ স্কুল, মিড ডে মিল পাচ্ছে না চারঘাট গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটা আইসিডিএস সেন্টার। হাঁটু জলে বেহাল অবস্থায় স্বরূপনগর প্রাথমিক বিদ্যালয় সহ হাই স্কুলগুলি। সকালবেলা উঠে পড়তে যেতে সব ভিজে যাচ্ছে, পা হাত পা, আবার ভিজে পড়ে বাড়ি আসতে হচ্ছে, আবার স্কুলে যেতে হচ্ছে। সমস্যা কি হচ্ছে? এই সব ভিজে যাচ্ছে, ঠান্ডা লাগছে। আর এবার ক্ষতি কি হয়েছে? আর ক্ষতি এই সবজি মাঠটা ডুবে গেছে, মাঠ ডুবে গেছে গিয়েছে। হ্যাঁ, আর তারপরে স্কুল আর চালু হয়নি, তারপর বন্ধ হয়ে গিয়েছে। কতদিন ধরে রয়েছে এরকম বন্ধ? 15-20 দিন মতন। তোমার অসুবিধা হচ্ছে না? কি অসুবিধা হচ্ছে বলো? চলাফেরার স্কুল হচ্ছে না, পরীক্ষা একদিকটা। ঘটনার জেরে সমস্যায় পড়ুয়া স্কুল কর্তৃপক্ষ সহ অভিভাবকেরাও। জমা জলের কারণে বাড়ছে চর্মজাতীয় রোগ। অন্যদিকে সামনে পরীক্ষার কারণে স্কুল খোলা হলেও বিপত্তি। জল পেরিয়ে স্কুল পৌঁছতে গিয়ে ভিজে যাচ্ছেন পড়ুয়ারা। বেহাল নিকাশির জন্য প্রশাসনের উপর একরাশ ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয়রা। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজকের মতো এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।